আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ কার্যক্রমের আজকের ভিডিও ক্লাসে সকল দর্শনার্থী, অভিভাবক, অভিভাবিকা বিন্দু ও আমার শিক্ষার্থীবৃন্দু সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শুরুতেই বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের এসএসটিএসের মহাপরিচালক সহ শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে, এই জন্য যে এই দুর্যোগকালীন এই মহামারীর সময়েও আমাদের সংস্থা কর্তৃক প্রত্যেকটা সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমকে তারা সচল রেখেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে এই কার্যক্রমের জন্য উত্তম যাজায়ে খায়ের দান করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের এই ক্লাসটি আমি উপস্থাপন করছি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স ভোলা। আর ক্লাসটি যাদের জন্য আমি উপস্থাপন করছি তা হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য, আর আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো তাহলে শুরু করি। আমরা এখানে কয়েকটা ছবি উপস্থাপন করছি। দেখো, সর্বপ্রথম যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগুনে পোড়ার একটা ছবি। যে কোনো কারণে আমাদের যে কোনো দুর্ঘটনাজনিত কারণে এরকম আগুন লেগে আমরা আহত হতে পারি। 2 নম্বর, আমরা যখন ভুলবশত বা অসতর্কতাবশত জলাশয়, পুকুর বা নদীর পারে খেলাধুলা বা অন্য কোনো কাজে যাই, তখন এরকম সাঁতার না জানলে আমরা পানিতে ডুবে যেতে পারি। 3 নম্বর, আমরা অনেকেই কৌতূহলবশত হয়ে বিদ্যুতের কাছাকাছি যাই, বিদ্যুতের সংস্পর্শে আছি। আর বিদ্যুতের সংস্পর্শে আসলে এরকম বিদ্যুতের শক লাগতে পারে বা তড়িতাহত হতে পারে। এবং আমরা যখন বাগানে বা মাঠে খেলাধুলা করি অথবা যখন রাস্তায় চলাচল করি, তখন এরকম সাপ আমাদেরকে আঘাত দংশন করতে পারে, অর্থাৎ সাপের আঘাত লাগতে পারে। তো সেক্ষেত্রে এইরকম দুর্ঘটনাগুলির শিকার আমরা সচরাচর হয়ে থাকি। তো এই ছবিগুলো থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অধ্যায় 11 এর জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা, পাঠ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এটা হচ্ছে 11তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো আশা করি তোমরা অংশগ্রহণ করবে। আর এখান থেকে আমরা যা শিখতে পারবো, সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা কী তোমরা সেটা বুঝতে পারবে, প্রাথমিক চিকিৎসার ধরন জানতে পারবে, এবং দুর্ঘটনাজনিত যে কোনো ধরনের প্রাথমিক চিকিৎসা ইনশাআল্লাহ আশা করি আজকের ক্লাসের পর তোমরা নিজেরাই দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা শিক্ষণফলের আলোকে শুরু করি এক এক করে। সর্বপ্রথমেই আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানবো যে আসলে প্রাথমিক চিকিৎসাটা কী। তো তোমরা অবশ্যই পিছনের যে ছবিগুলি দেখেছো সেখান থেকে বুঝতে পেরেছো আমরা যে কোনো কারণে যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যাই, তখন ডাক্তার আসতে অথবা আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে একটু সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ সাথে সাথে আমরা ডাক্তার পাই না, অথবা আমরা সাথে সাথেই হাসপাতালে যেতে পারি না। কিন্তু ডাক্তার আসার পূর্ব পর্যন্ত বা হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা মাঝখানে রয়েছে, এই সময়ে যাতে ওই দুর্ঘটনায় আহত রোগীর কোনো বড় ধরনের ক্ষতি না হয়, এই জন্য আমরা প্রাথমিকভাবে একটা সেবা দিয়ে থাকি। সাধারণত এটাই হলো প্রাথমিক চিকিৎসা। তো চলো আমরা মিলিয়ে নিই। হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়ে ডাক্তার আসার পূর্বে বা হাসপাতালে নেওয়ার পূর্বে আহত ব্যক্তিকে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া হয় তাই হলো প্রাথমিক চিকিৎসা। অর্থাৎ আহত ব্যক্তি বড় ধরনের ক্ষতি এড়ানোর জন্য প্রাথমিক যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেটাই হলো প্রাথমিক চিকিৎসা। এই যে ডাক্তার আসার পূর্বে বা হাসপাতালে যাওয়ার আগে যদি প্রাথমিক চিকিৎসা দেওয়া না হয়, তখন রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমরা চলো কয়েকটা দুর্ঘটনা সম্পর্কে জেনে নেই। দেখো, এখানে দেখা যাচ্ছে আগুন লেগেছে এবং একটা হাত দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আগুনজনিত দুর্ঘটনার মধ্যে একটা লোক পড়ে আছে। তারপরে পানিতে খেলতে গিয়ে ঠিক এরকম পানির মধ্যে ছোট ছোট বাচ্চারা বা যারা সাঁতার না জানে তারা পড়ে যেতে পারে, তো এরকম পানিতে পড়েও দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে যে কোনো কারণে বিদ্যুৎ বা কারেন্টের তার যদি ছুটে যায় বা ছিঁড়ে যায়, আর তার সংস্পর্শে যখন কোনো ব্যক্তি আসে তখন ওই বিদ্যুৎ তাকে শক করে, তখন এই ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এবং যে কোনো কারণে আমরা যখন বন জঙ্গল, রাস্তাঘাটে অথবা বাগানে যদি আমরা কোনো কাজে যাই, সেখানে এরকম বিষধর সাপে আমাদেরকে দংশন করতে পারে। তো সাধারণত আমরা এই ধরনের দুর্ঘটনায় পড়তে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে জানলাম। এবার তোমাদের জন্য একটা দলীয় কাজ রয়েছে। তো যেহেতু করোনাজনিত সমস্যার কারণে তোমরা সকলে বাসায় অবস্থান করছো, এই জন্য তোমাদেরকে কাজটা একা একাই করতে হবে। অর্থাৎ
এখানে তোমরা খাতার মধ্যে এরকম আমার মতো করে একটা শখ তৈরি করো। শখ তৈরি করে আমি এখানে 4টা দুর্ঘটনার নাম লিখেছি। একটা হলো পানিতে ডোবার মতো দুর্ঘটনা। এই পানিতে ডোবার দুর্ঘটনায় তোমরা কি করতে পারো? 2, আগুনে পোড়ার দুর্ঘটনা থেকে কী করতে পারো? 3, সাপে কাটার দুর্ঘটনা থেকে কী করতে পারো? বৈদ্যুতিক শক। এক্ষেত্রে আমাদের করণীয় কী আছে? এই যে চারটা দুর্ঘটনা অহরহ আমাদের দেশে বা তোমার আশেপাশে এরকম ঘটনাগুলি ঘটে। এই ঘটনায় ব্যক্তিগতভাবে তোমার কী করণীয় থাকতে পারে বলে তুমি মনে করো? শকটা করে উত্তরগুলি খাতায় লিখো। খাতায় লিখে ছবি তুলে দিয়ে দাও। ছবি তুলে আনাজ বিন মালিকের ক্লাস 4-এর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা ছবি তুলে জমা দেবে। আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা তোমাদের গৃহশিক্ষক আব্বু আম্মু অথবা তোমাদের বড় ভাই বোন যারা রয়েছে তোমরা তাদেরকে দেখাবে। তো তোমাদের কাজের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে পানিতে ডোবা, আগুনে পোড়া, সাপে কাটা, বৈদ্যুতিক শক। সবগুলি কাজের ক্ষেত্রেই একটা কমন কাজ আছে, সেটা হলো আমাদের করণীয় যেটা সর্বক্ষেত্রেই আমাদের সতর্ক থাকা। তো পানিতে ডোবার ক্ষেত্রে আমি এর আগের ক্লাসে আমি এগুলি নিয়ে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারপরেও সংক্ষেপে একটু বলে দিচ্ছি যাতে কাজটা তোমরা সহজে করতে পারো। সেটা হলো পানিতে ডোবা। আমরা যারা সাঁতার জানি না অবশ্যই আমরা পুকুর বা জলাশয়ের কাছে আমরা খেলাধুলা করব না, সাঁতার না জেনে আমরা পানিতে নামবো না। তারপরে আগুনে পোড়া, সর্বসময়েই আমাদের সতর্ক থাকতে হবে। কেমন? যদি সতর্ক থাকি তাহলে আমরা আগুনে পোড়া থেকে আমরা রক্ষা পেতে পারবো। সাপে কাটা, যদি আমরা মাঠে বা বাগানে যাই অবশ্যই আমরা বিশেষ খেয়াল রাখবো আমাদের নিজেদের প্রতি, তাহলে সাপে কাটা থেকে বাঁচানো যাবে। বৈদ্যুতিক শক, ভেজা হাতে বা খালি পায়ে আমরা বৈদ্যুতিক বাতিতে হাত দেব না বা কোনো কারণ ছাড়া আমরা বৈদ্যুতিক বোর্ডে হাত দেব না, তাহলেই সাধারণত আমরা এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারি। এবার চলো আমরা জেনে নেই পাঠ্য বইয়ের আলোকে। এখন এখানে সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবি দেখা যাচ্ছে একটা লোক গাছে উঠেছে এবং ঢাল ভেঙে সে নিচে পড়ে যাচ্ছে। তো যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব। এটা হলো আমার প্রাথমিক কাজ। অর্থাৎ আমি যখন কোনো ব্যক্তি বা আমার কোনো বন্ধু বা কোনো প্রতিবেশী যখন দুর্ঘটনায় পড়ে তখন অবশ্যই আমরা তাকে কি করব? সাহায্য করব ডাক্তার বা হাসপাতাল নেওয়ার পূর্ব পর্যন্ত। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়াই হলো প্রাথমিক চিকিৎসা। আর এই প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে। এই প্রাথমিক চিকিৎসা সেবার কারণে অনেকে নিহত হয় বা মারা যান। অর্থাৎ দুর্ঘটনায় আহত হওয়ার পরে তাকে যদি প্রাথমিক চিকিৎসা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি প্রাণনাশও হতে পারে। এজন্যই বলা হয়ে থাকে যে প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবনও বাঁচাতে পারে। এই যে প্রাথমিক চিকিৎসা, আমরা প্রাথমিক চিকিৎসা কিভাবে দেব? এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার সাধারণত 4টা নিয়ম রয়েছে। আমরা এখন একটু নিয়মগুলি জেনে নেব কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দেব। দেখো, প্রাথমিক চিকিৎসার সাধারণ যে 4টা নিয়ম, প্রথম নিয়ম হলো সাহায্য চাওয়া। সর্বপ্রথম আমাদেরকে বড় কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে। তো এখানে আহত ব্যক্তি যে সেনা, অর্থাৎ আমরা যারা আশেপাশে রয়েছি তারা যদি কোনো ব্যক্তি আহত হয় তখন সাথে সাথে আমরা তার কাছে তো যাবই এবং আমাদের বড় যারা আছে আমরা তাদের কাউকে ডেকে নেব, যাতে জরুরি সেবা তাদের কাছ থেকে আমার থেকে অবশ্যই তারা ভালো বুঝবেন বা ভালো সেবা দিতে পারবেন, এই জন্য বড়দের সাহায্য চাইতে হবে। 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচানোর আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আহত কোনো ব্যক্তিকে সাহায্য করার পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে, কারণ তা না হলে আমরা নিজেরাই আবার দুর্ঘটনায় পড়ে যেতে পারি। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়ে যেতে পারি। এজন্য সর্বপ্রথমে চিন্তা করতে হবে, নিজেকে বাঁচানোর চিন্তা করতে হবে, নিজেকে বাঁচিয়ে তারপরে অন্যকে ওই আহত ব্যক্তির সহযোগিতা এগিয়ে যেতে হবে। আহত ব্যক্তিকে স্থির রাখা, প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া না করা। অর্থাৎ যে আহত হয়েছে অতি প্রয়োজন না হলে তাকে নাড়াচাড়া না করে তাকে স্থির করে রাখা, বসিয়ে রাখা অথবা শুইয়ে রাখা, যেভাবে রাখলে সে নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবেন। 4 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আহত ব্যক্তিকে শান্ত রাখা। অর্থাৎ সে যাতে কোনো মতে উত্তেজিত হয়ে না যায়, যাতে সে ভয় পেয়ে না যায়, এজন্য তাকে উৎসাহমূলক বিভিন্ন কথা বলা যেতে পারে, যেমন তুমি সুস্থ হয়ে যাবে অথবা সব ঠিক হয়ে যাবে। এরকম কথা বললে সে শান্ত থাকবে এবং সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে না, সে চিন্তায় পড়ে যাবে না এবং সে বেশি অসুস্থ হয়ে যাবে না। এই যে প্রাথমিক চিকিৎসার সাধারণ যে 4টা নিয়ম, আমরা সবাই এই সাধারণ 4টা নিয়ম অবশ্যই ফলো করব এবং মনে রাখব। আমি আবার বলছি, প্রথমটা হচ্ছে সাহায্য চাওয়া, 2 নম্বরটা হচ্ছে নিজেকে নিরাপদ রাখা, 3 নম্বরটা হচ্ছে আহত ব্যক্তিকে স্থির রাখা, 4 নম্বরটা হচ্ছে আহত ব্যক্তিকে শান্ত রাখা।
তো এইবার এই কয়টা নিয়মের মধ্য থেকে আমরা একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে আগুনে পোড়া। আগুনে পোড়া সম্পর্কে আমরা আজকে জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, আগুনে যে কোনো দুর্ঘটনাজনিত কারণে বা অসাবধানতার কারণে আমরা আগুনে পুড়ে আহত হতে পারি। তো আগুনে পুড়ে আহত ব্যক্তিদের সাধারণত যে প্রাথমিক চিকিৎসা দিতে হয়, কারণ না হলে তাদেরও বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এই আগুন লাগাটা বিভিন্ন কারণেই আগুনটা লাগতে পারে। সেটা হচ্ছে কোনো দাহ পদার্থ যদি আমাদের লোকালয়ে থাকে, সেখানে আগুন লেগে যেতে পারে। আমরা অসাবধানতাবশত যদি আগুন নিয়ে খেলাধুলা করি বা এদিক সেদিক আগুন ছোড়াছুড়ি করি, সেখান থেকেও আগুন লেগে যেতে পারে। কৌতূহলবশত যদি আমরা পটকা বা বাজি ফাটাই, তাহলে সেখান থেকেও আগুন লেগে যেতে পারে। এরকম আমাদের বিভিন্ন অসচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে আমাদের সেখানে আগুন লেগে যেতে পারে। আর আগুন লেগে গেলে সেখানে সাধারণত আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, এরকম বিভিন্নভাবে। তো আমরা যারা বিভিন্নভাবে তোমাদের বা আমাদের আশেপাশে যারা আগুন লেগে আহত হয়, এখন আমরা তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাশে যে ছবিগুলো আছে আমরা ছবিগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখো, এখানে দেখা যাচ্ছে আগুনে পোড়া, হাত পুড়ে গেছে এবং উনি এই ভদ্রলোক ওনার হাতে খুব বেশি করে পানি ঢালছেন। তার মানে এরকম আগুনে যদি পুড়ে যায়, এরকম বেশি বেশি করে ঠান্ডা পানি ঢালতে হবে, অথবা ঠান্ডা পানির বলের মধ্যে যদি সম্ভব হয়, অর্থাৎ ওই আহত যে স্থানটা আছে স্থানটা ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর ডুবিয়ে না রাখতে পারলে এরকম ট্যাপের নিচে বা যে কোনোভাবে এরকম পানি ঢালতে হবে। আর সময়টা হবে কমপক্ষে 10 মিনিট। দেখো, 2 নম্বর ছবিটা, এখানে দেখা আছে বরফ, অর্থাৎ বরফের টুকরো। একটা সময় কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো আগুন যখন লাগে তখন আগুনে যখন কোনো স্থান পুড়ে যায় বা আহত হয়, আমরা অনেকে যাদের বাসায় ফ্রিজ রয়েছে, কেমন তা ফ্রিজ থেকে বরফ বের করে আমরা সাথে সাথে ওই জায়গায় বরফ লাগিয়ে দিই। খবরদার, এই কাজটি করা যাবে না। যদি আগুনে পুড়ে যায় তাহলে সেখানে বরফ লাগানো যাবে না। ঠান্ডা পানি ঢালতে হবে, কিন্তু বরফ লাগানো যাবে না। 2 নম্বর যে কাজ, এই দেখো এখানে পায়ের মধ্যে খুব বড় একটা ফোসকা রয়ে গেছে। কেমন, কেউ বলে ফোসকা, কেউ বলে ঠোস। তো যে যেটাই বলুক, আগুনে পুড়ে গেলে এরকম ফোসকা পড়তে পারে। তো কখনোই এই ফোসকাগুলিকে অর্থাৎ গালিয়ে এর মধ্য থেকে যে পানিটা আছে সেটাকে বের করে দেওয়া যাবে না। এটা যে অবস্থা আছে অবস্থায় থাকতে দিতে হবে। এরপরে যদি সামান্য পুড়ে যায়, সেখানে বিভিন্ন অ্যান্টিসেপ্টিক বার্নার মলম রয়েছে, সেগুলি লাগানো যেতে পারে, অথবা নারিকেল তেলের সাথে পানি মিশিয়ে সেখানে লাগানো যেতে পারে। এবার যদি অল্প পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা এরকম মলম লাগাবো। 3 নম্বর যে সর্বশেষ যে কাজটা রয়েছে, দেখা যাচ্ছে এখানে আগুনে পোড়া ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এখানে আগুনে পোড়া যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো যদি বেশি হাসপাতাল পুড়ে যায়, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বেশি পুড়ে গেলে সাথে সাথে ডাক্তার বা হাসপাতালে নিয়ে যেতে হবে। যে কাজগুলি এখানে দেখা যাচ্ছে। এবারে তোমাদের জন্য একটি একক কাজ রয়েছে। তোমরা এই একক কাজটার জন্য তোমাদের 5 মিনিট সময় ভিডিওটাকে এক্সটেন্ড করে তারপর তোমরা একক কাজটা শেষ করে আমাদের আনাজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা গ্রুপের 4B এর গ্রুপে জমা দেবে। কাজটা হচ্ছে আমরা কিভাবে আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের সাহায্য করব। পিছনের যে ছবিগুলি দেখিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আগুনে পোড়া ব্যক্তিদের আমরা সাহায্য কিভাবে করব। তুমি তোমার নিজের ভাষায় ওই ছবিগুলোর আলোকে তোমরা তোমাদের নিজের ভাষায় লিখবে। তুমি তোমার মতো করে লিখবে কিভাবে তুমি আগুনে পোড়া একজন ব্যক্তিকে সহযোগিতা করবে। এবার আমরা এক নজরে জেনে নেব আগুনে পোড়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা। তো কোনো ব্যক্তি যখন আগুনে পুড়ে যায়, তখন তাদেরকে আমরা সাধারণভাবে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দেব, প্রথম কাজ হচ্ছে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ, অতি উৎসাহী হয়ে বা তাড়াহুড়া করতে গিয়ে অবশ্যই ওই পোড়া স্থানে আমরা কোনো ধরনের বরফের টুকরা লাগাবো না। এবং যদি আগুনে পড়ে ফোসকা পড়ে যায়, তাহলে অবশ্যই আমরা ওই ফোসকাগুলিকে গেলে দেব না বা গালিয়ে দেব না। 4 নম্বর যে কাজ, সেটা হলো পোড়াটা যদি সামান্য হয়, তাহলে সেখানে বার্নাল ক্রিম অথবা পানিতে নারিকেল তেল মিশিয়ে সেখানে লাগানো যেতে পারে। এটা হলো 4 নম্বর কাজ। 5 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে এই প্রাথমিক চিকিৎসাগুলি দেওয়ার পরে আমাদের যে কাজটা, সেটা হলো খুব দ্রুত হাসপাতালে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য আমি আবার বলছি। 1 নম্বর হচ্ছে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট পানি ঢালতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে ফোসকা গলানো যাবে না।
4 নম্বর হচ্ছে সামান্য যদি পুড়ে যায় সেখানে বার্নাল ক্রিম লাগাবো বা পানিতে নারিকেল তেল মিশিয়ে লাগাবো। 5 নম্বর হচ্ছে প্রয়োজনে যত দ্রুত সম্ভব আমরা হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাব। অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটাকে এক্সটেন্ড করে এই পয়েন্টগুলি মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের আশেপাশে যখন কেউ আগুনে পুড়ে আহত হবে তখন তোমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে আবার একটি একক কাজ। তো এই মুহূর্তে খাতা কলম হাতে নাও। খাতা কলম হাতে নিয়ে এখানে যে 2টা প্রশ্ন রয়েছে, প্রশ্ন উত্তর 2টা খাতায় লিখবে। খাতায় লিখে ছবি তুলে আমাদের 4B এর যে গ্রুপ রয়েছে গ্রুপে জমা দেবে। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন প্রয়োজন, অর্থাৎ তুমি কেন প্রাথমিক চিকিৎসা দিবা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা সাধারণত কোন কোন দুর্ঘটনায় আহত হই। প্রশ্ন উত্তর 2টা লিখে তারপর গ্রুপে জমা দাও। এখানে 5 মিনিট সময় নেবে। ভিডিওটা এক্সটেন্ড করে কাজটা শেষ করে গ্রুপে জমা দেবে। ধন্যবাদ। অবশ্যই হয়তোবা কাজটা শেষ করেছো। এবার আমরা আমাদের আলোচনার পরের অংশে চলে যাই। এবার রয়েছে পাঠ সংযোগ। এখানে তোমার জন্য 10 মিনিট সময় বরাদ্দ রয়েছে। এতক্ষণ আমি যা আলোচনা করলাম সেখান থেকে তুমি তোমার মূল পাঠ্য বই হাতে নাও। মূল পাঠ্য বই হাতে নিয়ে 82 এবং 83 পৃষ্ঠা খুলে 83 পৃষ্ঠা বের করো এবং বের করে ওই পৃষ্ঠাটার পড়াটা খুব গভীর মনোযোগ সহকারে পড়ো এবং মিলিয়ে নাও। আজকের আলোচনার সাথে যদি অমিল কিছু থাকে বা কোনো পয়েন্ট যদি না বুঝো তাহলে অবশ্যই প্রথম স্লাইডে যে মোবাইল নম্বর দেওয়া আছে ও ফোনে যোগাযোগ করো অথবা কমেন্ট বক্সে জানাও। আশা করি এতক্ষণে শেষ করেছো। এবার আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার রয়েছে মূল্যায়নমূলক প্রশ্ন। মূল্যায়নের জন্য আমি এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। এই প্রশ্নগুলি পরীক্ষায় কাজে আসবে, যেহেতু আমাদের সামনে একটা বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা রয়েছে। সেই চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অনেক কাজে আসবে। প্রথম প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, কেন প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রয়োজন। 3 নম্বর, দুর্ঘটনায় আহত রোগীকে কীভাবে শান্ত রাখবে। 4 নম্বর প্রশ্ন, আগুনে পোড়া রোগীর 2টি প্রাথমিক চিকিৎসার উপায় লেখো। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা সাধারণত কোন কোন দুর্ঘটনার শিকার হতে পারি বা কোন কোন দুর্ঘটনার শিকার হয়ে থাকি। প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখবে। খাতায় লিখে ওই আগের মতো ছবি তুলে গ্রুপে জমা দেবে। আর তোমরা যারা বাহিরের অন্য প্রতিষ্ঠানে রয়েছো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি লিখে তোমাদের যদি বাসায় কোনো গৃহশিক্ষক থাকে অথবা তোমার আব্বু আম্মু অথবা বড় ভাই বোন যারা আছে তুমি তাদেরকে দেখায়া তোমার পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেবে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে রয়েছে তোমাদের বাড়ির কাজ। খাতা কলম অবশ্যই সামনে রয়েছে। বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে, মনে করো জনাব আরমান সাহেব নামক একজন ব্যক্তি, অর্থাৎ জনাব আরমান সাহেব ফায়ার সার্ভিসে চাকরি করেন। সম্প্রতি একটি শহরের বহুতল ভবনে আগুন লেগেছিল। আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর আহত হন। জনাব আরমান সাহেব আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসার যে সাধারণ নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলি ধারাবাহিকভাবে লিখো। অবশ্যই পিছনে আলোচনা করেছি, ভিডিওর তো প্রথম দিকে গেলেই পেয়ে যাবে, অর্থাৎ ওখানে যে পয়েন্টগুলি দেওয়া আছে পয়েন্টের আলোকে তোমরা লিখবে। ভিডিওটা এক্সটেন্ড করে উদ্দীপকটা লিখে নাও। উদ্দীপক প্রশ্নটা লিখে তারপরে সেটার উত্তরটা লিখবে। উত্তরটা লিখে তোমরা যারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্সের শিক্ষার্থী রয়েছো তোমরা ছবি তুলে গ্রুপে জমা দিয়ে দিবে। আর যারা অন্যান্য বাহিরের অন্যান্য প্রতিষ্ঠানে রয়েছো তোমরা এই বাড়ির কাজটা শেষ করে তোমাদের কাছে জমা রাখবে। যখন তোমাদের স্কুল চালু হবে তখন তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। আবার দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।